অন্য কেউ নয়, বিজিতিদের শিবানীর হাজবেন্ড জেনে গেল পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে লাট্টু ও পিকু মুখার্জি বাড়িতে বসে বই পড়ছে। ঠিক তখনই জিৎ মুখার্জি নেমে আসে। তখন দেখা যায় লাট্টু ও পিকুকে দেখে জিৎ বকাবকি করতে থাকে। তখন তখন দীপালি এসে বলতে থাকে, বুঝতে পারছি না তুমি তুমি বাচ্চাদের সঙ্গে এভাবে কথা বলছো কেন। তখন তখন দেখা যায় লাট্টু বলে ওঠে, দেখো না ভালো দিয়া, এই রাক্ষস দাদুটা আমাদের দেখতেই পারে না। আমাদের দেখলে ওনার গা ঘিন ঘিন করে, আমাদের দেখলে শুধু ঝগড়া করার জন্য উঠে পড়ে লাগে। তখন এই কথা শুনে দেখা যায় রেগে যায় জিৎ মুখার্জি। জিৎ বলতে থাকে, একদম একদম পাকা পাকা কথা বলবে না, ছোট মানুষ ছোটদের মতোই থাকবে, বড় হওয়ার চেষ্টা করবে না, বুঝতে পেরেছো। তখন তখন দেখা যায় এ কথা শুনে পিকু বলতে থাকে, তুমি তো আমাদের সঙ্গে ছোট হয়ে গেছো, আমাদের মতো ছোট বাচ্চাদের মতো শুধু ঝগড়া করছো, এতে তো আমাদের কোনো দোষ নেই। তখন এ কথা শুনে জিৎ বলতে থাকে, এচড়ে পাকা ছেলে মেয়ে, যেমন মা যেমন বাবা ঠিক তেমনই বাচ্চা হয়েছে, নিজের বাবা মার মতোই কথা বলে। তোমরা তোমরা একদম আমার সঙ্গে কথা বলতে আসবে না, নিজেরা নিজেদের সীমানার মধ্যে থাকবে। তখন পিকু বলতে থাকে, কেন, তুমি তো আমাদের দাদু হও, তবে তোমার সঙ্গে কেন কথা বলবো না। তখন এই কথা শুনে জিৎ বলতে থাকে, আমি তোমাদের কোনো দাদু ফাদু হই না, তোমাদের দাদু সত্যজিৎ মুখার্জি, তোমরা সত্যজিৎ মুখার্জিকে দাদু বলে ডেকো, আমাকে দাদু বলে ডাকতে হবে না। এই কথা শুনে দেখা যায় তখন তখন লাট্টু বলতে থাকে, তুমি তুমি আমাদের সঙ্গে এভাবে কথা বলো কেন দাদু, তুমি তো আমার মাম্মার কাকাই হও, তাই না। তখন তখন দীপালি বলতে থাকে, এভাবে বাচ্চাদের সঙ্গে কথা বলতে নেই জিৎ, এটা এটা বুঝে নিও। তখন তখন দেখা যায় এদিকে এদিকে তটিনী শিবপ্রসাদকে খাবার খাইয়ে দিতে থাকে আর বলতে থাকে, তুমি তুমি দেখতে পাচ্ছ গ্রামটা অনেক সুন্দর, তাই না, গ্রামটা দেখতে অনেক ভালো লাগছে। তখন এই কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, গ্রামটা সুন্দর হলেও গ্রামের মানুষজন গুলো পুরো বড়ই অদ্ভুত। এই গ্রামের অপরাধীদের আখড়া হয়ে দাঁড়িয়েছে। কুসুমপুর আর মুক্তপুর দুটো মিলে এখানে এখানে শুধু অপরাধ আর অপরাধমূলক কাজই হয়ে চলেছে। এরপরে জিৎ মুখার্জি জিৎ তটিনীকে ফোন করে। তখন তখন দেখা যায় দীপালি বলতে থাকে, জিৎ তুমি কাকে ফোন করছো, তুমি তুমি কাকে ফোন করছো বলো। তখন জিৎ বলতে থাকে, তোমাকে তোমাকে কেন বলবো, তোমাকে কি কৈফিয়ত দিতে হবে আমাকে, কথা বলি তবে বুঝতে পারবে আমি কার সঙ্গে কথা বলছি, কাকে ফোন করছি। কথা শুনে দেখা যায় জিতের কথা শুনে দীপালি বলতে থাকে, তুমি তুমি কিন্তু কাজটা ঠিক করছো না। এরপরে তটিনী বলতে থাকে, কি হয়েছে কাকাই, তুমি ফোন করেছো কেন আমাকে। তখন তখন তটিনীকে জিৎ বলতে থাকে, এটা এটা কোনো অনাথ আশ্রম নয় যে যে এখানে তোমার বাচ্চাদের রেখে দুজনে দুজনে ঘুরতে গেছে। এ কথা শুনে তটিনী বলতে থাকে, আমরা আমরা ঘুরতে আসিনি, ইনভেস্টের আমরা একটা কাজের সূত্রে এখানে এসেছি, আর আমিও কোনো অনাথ আশ্রমে আমার বাচ্চাদের রেখে আসিনি, আমি আমি আমার মায়ের কাছে রেখে এসেছি, আর ওদের ওদের পূর্ণ অধিকার আছে ও বাড়িতে থাকার। কারণ কারণ বাড়িটা আমার, বাড়িটাতে আমারও অনেকটাই অধিকার আছে, ঠিক যেমন তোমাদের অধিকার ঠিক তেমন আমারও অধিকার আছে, তাই আমার বাচ্চারা ও বাড়িতেই থাকবে। তখন তখন জিৎ বলতে থাকে, 24 ঘন্টার মধ্যে তোমার বাচ্চাদের এখান থেকে নিয়ে যাবে, আমি আমি এটা ওয়ার্নিং দিলাম, তা না হলে কিন্তু বাচ্চাদের আর কখনো খুঁজে পাবে না। কারণ কারণ 24 ঘন্টা পরে বিজিত আর আয়ুষের বিয়ের অনুষ্ঠানটা শুরু হয়ে যাবে, সেখানে আমি চাই না ঝঞ্ঝাল থাকতে। তখন তখন দেখা যায় এই কথা শুনে তটিনী বলতে থাকে, আমি বলেছি ওখানে থাকবে তো ওখানেই থাকবে। ঠিক তখনই শিবপ্রসাদ ফোনটা হাতে নিয়ে বলতে থাকে, মিস্টার জিৎ মুখার্জি, আপনাকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আমার বাচ্চাদের যদি কোনো ক্ষতি হয়েছে, আমার বাচ্চাদের যদি কেউ ছোঁয়ারও চেষ্টা করেছে না, আপনাকে আপনাকে আমি দেখে নেব, তখন আমি আপনার সঙ্গে যে তটিনীর একটা সম্পর্ক আছে সেটা ভুলে যাব। এই কথাটা আমি আপনাকে বলে দিলাম, ক্লিয়ার করে বললাম, এতে বুঝলে বুঝবেন, না বুঝলে আমার করার কিছুই নেই। তখন তখন জিৎ বলতে থাকে, তুমি কি আমাকে থ্রেট করছো। তখন তখন শিবপ্রসাদ বলতে থাকে, আপনি যদি এটা মনে করেন তবে তবে সেটাই, আমি আমি আপনাকে থ্রেটই করছি। তখন এই বলে ফোনটা কেটে দেয় শিবপ্রসাদ। ঠিক তখনই দরজায় কেউ নক করলে শিবপ্রসাদ দরজা খুলে দেয়। দরজা খুলে দেখতে পায় সেখানে দাঁড়িয়ে আছে বলরাম। এরপরে শিবপ্রসাদ বলতে থাকে, বাঁচালি, আমি তো ভেবেছিলাম এত রাতে কে এলো। তখন তখন বলরাম বলতে থাকে, এসেছি বস, তুই তো আমাকে আসতে বললি, তাই তো এসে পড়লাম। তখন তখন শিবপ্রসাদ তটিনীকে বলতে থাকে, তটিনী, আমাদের এক্ষুনি একবার বেরোতে হবে, তুমি তুমি এদিকটা সামলাও। তখন তটিনী বলতে থাকে, সাবধানে যাবে, আমি গেলে ভালো হতো না। তখন তখন দেখা যায় তটিনীকে শিবপ্রসাদ বলতে থাকে, না তটিনী, তুমি এদিকটা সামলাও, তুমি এখানে থাকো, আর আমি আমি ওখানটা দেখছি, ওখানে মায়া আছে, বলরাম আছে, আমি আছি, আমি তো একা যাচ্ছি না, তাই না। তুমি কিন্তু নিজের খেয়াল রাখবে, কারণ বলা যায় না কোন দিক থেকে কে এসে অ্যাটাক করে, এখানে তো পুরো অপরাধীদের আখড়া, এটা মাথায় রাখবে। এই বলেই
এ বলে শিবপ্রসাদ ও বলরাম সেখান থেকে বেরিয়ে যায়। তখন বলরাম শিবপ্রসাদকে বলতে থাকে, কি ব্যাপার, তোরা তোরা দুজনে কি করছিলি, খাবার খাচ্ছিলি তাই না? তখন শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ খাচ্ছিলাম, চল এখন তোকে আর এখন খাবারের কথা বলতে হবে না, তোর তো খাবারের কথা বললে খিদে পেয়ে যায় তাই না? এরপরে দেখা যায় এই বলরাম ও শিবপ্রসাদ দুজনে গাড়িতে উঠে সেখান থেকে বেরিয়ে যায়। এরপরে দেখা যায় গাড়ি থেকে নেমে বলরাম বলতে থাকে, এখন এখন আমাদের ভিতরে ভিতরে প্রবেশ করতে হবে। এরপরে দেখা যায় দরজার সামনে এসে দেখতে পায় দরজায় তালা ঝুলছে। এটা দেখে বলরাম রিভলভার বের করলে তখন শিবপ্রসাদ বলতে থাকে, এখানে এখানে শুট করিস না, এখানে এই দরজাতে আমার বোনের প্রথম বরণ হয়েছিল, আমার বোন এখানে এসে দাঁড়িয়েছিল আলতা রঙের পায়ে, আমার বোন এখানে এসে দাঁড়িয়েছিল, এই দরজাতে আমার বোনের বরণ হয়েছিল, আমার বোনকে বরণ করে এই দরজা থেকে ঘরে তোলা হয়েছিল, তাই প্লিজ এখানে এখানে রিভলভার চালাস না। তখন সে বলরাম বলতে থাকে, ঠিক আছে, তুই যেমনটা বলবি, তুই যেহেতু রিভলভার চালাতে বারণ করছিস সেহেতু সেহেতু রিভলভার চালাবো না। তখন তখন মায়া বলতে থাকে, বস এতটা এতটা ভেঙে পড়বেন না, এতটা ভেঙে পড়া আমাদের আমাদের সঙ্গে মানায় না, আমরা এতটা ভেঙে পড়তে পারি না। এরপরে দেখা যায় বলরাম দরজাটা ভেঙে দিলে শিবপ্রসাদ যখনই যখনই দরজাতে ঢুকতে যাবে ঠিক তখনই শিবপ্রসাদ আবার পিছিয়ে যায় আর ভাবতে থাকে ঠিক এভাবে তার বোন আলতা রঙা পায়ে এভাবে দুধে আলতায় পা চুবিয়ে এ ঘরে প্রবেশ করেছিল। আজকে আজকে তার বোনের কোনো হুদিস নেই, তার বোন কোথায়, তার বোনকে কোথায় কোথায় লুকিয়ে রাখা হয়েছে, কোথায় কোথায় উবে গেল মেয়েটা, এই মেয়েটাকে আর আমি কখনোই আমার বোনকে কাছে পেলাম না, ওই যে কবে আমার বোনকে আমি হারিয়েছি। তখন বলরাম বলতে থাকে, কি হয়েছে? তখন তখন শিবপ্রসাদ বলতে থাকে, জানিস আমার আমার বোনকে আমি কতটা ভালোবাসতাম। ও ও হঠাৎ একদিন বললো ও একটা ছেলেকে ভালোবাসে, আমার বাবা তো এক কথার মানুষ, আমার বাবা মেনে নিলেন না, অন্য জায়গায় ওর বিয়েটা ঠিক করে ফেললেন। তখনই আমার বোন সহ্য করতে না পেরে যে রাতে ওর বিয়ে সে রাতেই ও বাড়ি ছেড়ে পালিয়ে যায়। এরপর থেকে আমার বোনের সঙ্গে আমাদের আর কোনো যোগাযোগ হয়নি। আজকে আজকে এত বছর পর বোনের একটা হুদিস পেলাম, কিন্তু আমার বোন সেখানে নেই, আমার বোন কোথায়, আমি আমার বোনকে খুঁজে পাচ্ছি না। এরপরে দেখা যায় তটিনী ফোন করলে তখন তখন দেখা যায় তটিনী ফোন করে শিবপ্রসাদকে বলতে থাকে, ঠিকঠাক ভাবে পৌঁছেছো তো, কোনো কোনো ঝামেলা হয়নি? তখন শিবপ্রসাদ বলতে থাকে, না তটিনী, একদম চিন্তা করবে না, তুমি কিন্তু দরজা জানালা লাগিয়ে রাখবে, কারণ কারণ বলা যায় না কোন দিক থেকে কে অ্যাটাক করে। আর আমি আমি এদিকে একদম ঠিক আছি, আমি এদিকটা দেখছি কি করে সবটা খুঁজে বের করা যায়। যে দরজায় আমার বোনের বরণ হয়েছিল, যে ঘরে আমার বোন প্রথম প্রবেশ করেছিল, সেই ঘরটাতেই আমি দাঁড়িয়ে আছি। তখন এই কথা শুনে টুনি বলতে থাকে, ঠিক আছে, তুমি তুমি কিন্তু সাবধানে সবটা করবে, আর দেখবে কোনো ক্লু যেন না ফেলে আসো, সব ক্লু একদম একদম ডিটেলসে দেখে আসবে, ওখানে হয়তো বা অনেক কিছু না কিছু তুমি অবশ্যই পাবে। এরপরে দেখা যায় এই বলে টটিনি শিবপ্রসাদকে বলতে থাকে, আচ্ছা তবে আমি ফোনটা রাখছি, তুমি তুমি কিন্তু নিজের খেয়াল রেখো, ঠিক আছে? তখন তখন শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ আমি আমি নিজের খেয়াল রাখবো, তুমি চিন্তা করো না। এই বলে ফোনটা কেটে দিলে তখন বলরাম পরশুরামকে বলতে থাকে, একদম ভেঙে পড়বি না, তুই একদম ভেঙে পড়বি না, আমার বিশ্বাস তোর বোন কোথাও না কোথাও আছে, আমরা আমরা অবশ্যই তোর বোনকে খুঁজে পাবো। তখন তখন দেখা যায় মায়া বলতে থাকে, বস এবার এবার আমাদের ইন্টারোগেট শুরু করতে হবে, আমাদের এটা সবকিছু খুঁজতে হবে, এখানে আমরা কোনো ইনফরমেশন পাই কিনা, সেই ইনফরমেশনের দ্বারাই যদি তোমার বোনকে কোথাও খুঁজে পাওয়া যায়। তখন তখন দেখা যায় এই বলেই সবকিছু খুঁজতে থাকে মায়া মায়া ও সবাই। এরপরে শিবপ্রসাদ বলতে থাকে, এখানে কিছু নেই, আমরা এবার চলে যাই। ঠিক তখনই দেখা যায় একটি ট্রাম পড়ে গেলে সেখান থেকে কিছু কাগজপত্র বেরিয়ে আসে। এটা দেখে অবাক হয়ে যায় মায়া। মায়া বলতে থাকে, বস এই দেখো এখানে এখানে কি এগুলো? এরপরে দেখা যায় পরশুরাম বলতে থাকে, কি এগুলো? এদিকে দেখা যায় নন্দা ও গোপাল দুজনে একসঙ্গে একসঙ্গে জানালা দিয়ে উঁকি মারতে থাকে আর দেখতে থাকে ভেতরে কি হচ্ছে। এরপরে দেখা যায় বলরাম বলতে থাকে, ওখানে কে কে ওখানে? ঠিক তখনই দেখা যায় সেখান থেকে নন্দা পালিয়ে যায়। এরপরে পরশুরাম বলতে থাকে, কি বলছিস এসব, ওখানে কে মানে? তখন বলরাম বলতে থাকে, হ্যাঁ একটা মেয়ের মতো দেখলাম, মনে হলো কোনো একটি মেয়ে ওখানে দাঁড়িয়ে আছে। এরপরে দেখা যায় বাইরে গিয়ে দেখতে পাই সেখানে কেউ নেই, নন্দা সেখান থেকে পালিয়ে যায়। এরপরে শিবপ্রসাদ বলতে থাকে, গ্রামটা পুরো রহস্যজনক, গ্রামটা পুরো পুরো রহস্য, এটা আমি কিছু বুঝতে পারছি না, কি করে গ্রামটার রহস্য আমি সলভ করবো। এরপরে বলরাম বলতে থাকে, তুই একদম চিন্তা করবি না, একদম একদম চিন্তা করবি না, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, সবকিছুই ঠিক হয়ে যাবে। এরপরে দেখা যায় কাগজপত্রগুলো সামনে পড়ে যায় পরশুরামের।
তখন পরশুরাম কাগজপত্রগুলো বের করে খুঁটিয়ে দেখতে থাকে। এরপরে এরপরে দেখা যায় কাগজপত্রের মাঝখানে দেখা যায় সেখানে সেখানে নিজের নিজের স্বামী ও ও তার তার বোন দুজনের সঙ্গে একসঙ্গে ছবি ও সবকিছু ওখানেই আছে। এটা দেখে অবাক হয়ে যায় পরশুরাম, কিন্তু কিন্তু আশ্চর্যজনক ভাবে ছেলেটার ছবি ঠিকভাবে বোঝা যাচ্ছে না। এরপরে দেখা যায় পরশুরাম বলতে থাকে, তার মানে তার মানে এখানে এটা আমার বোনের আর আমার বোনের হাজবেন্ডের বিয়ের কাবিননামা, তাই তো? রেজিস্ট্রি ম্যারেজ করেছিল ওরা। এরপরে দেখা যায় বলরাম বলতে থাকে, বস তবে তবে এটাই সত্যি হলো যে তোর বোনই ছিলেন শিবানী, তোর শিবানী আর এই শিবানী একই লোক, তাই তো? তখন তখন শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ রে বস, আমি বুঝতে পারছি যে আমার 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 বোন শিবানী আর এই শিবানী একই লোক, কিন্তু আমার বোন কোথায় গেল হঠাৎ করে? আমার বোন কোথায় হারিয়ে গেল? ওকে ওকে কে কোথায় লুকিয়ে রাখলো? ও কি মরে গেছে নাকি আদৌ বেঁচে আছে? আমি বুঝতে পারছি না। এরপরে দেখা যায় শিবানীর পাসপোর্ট দেখে অবাক হয়ে যায় শিবপ্রসাদ বলতে থাকে, শিবানীকে কি বিদেশে পাঠানো হয়েছে? ওর পাসপোর্ট এখানে কি করে এলো? ওর পাসপোর্ট তৈরি করা হয়েছে, সবকিছুই আছে, তবে তবে আমার বোনটা কোথায়? এরপরে মায়া বলতে থাকে, বস তুমি কিন্তু একদম ভেঙে পড়বে না, অবশ্যই অবশ্যই তোমার তোমার বোনকে আমরা খুঁজে বের করব, লাশ হোক আর জীবিত হোক তোমার বোনকে আমরা শেষবার তোমার কাছে পৌঁছে দেবই। তখন তখন মায়া বলতে থাকে, মায়ের কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, আমি আমি বুঝতে পারছি না আমি কি করব। তখন তখন দেখা যায় মায়া বলতে থাকে, বস দেখো, এখানে এখানে সবকিছুই প্রমাণ প্রমাণ হয়ে যাচ্ছে, সবকিছুই দেখা যাচ্ছে। তোমার বোন যে ছেলেটির সঙ্গে বিয়ে করেছিল সেই ছেলেটি হয়তোবা তোমার বোনের কোনো ক্ষতি করেছে, সেই ছেলেটি তোমার বোনের সঙ্গে প্রতারণা করেছে। তখন বলরাম বলতে থাকে, হ্যাঁ রে, হ্যাঁ পরশুরাম, আমারও মনে হচ্ছে ঠিক তেমনই। মায়া যেটা বলছে সেটাই, যে যে ছেলেটার সঙ্গে তোর বোন পালিয়ে গিয়েছিল, যে ছেলেটার সঙ্গে তোর বোনের বিয়ে হয়েছিল, ঠিক সেই ছেলেটাই তোর বোনের ক্ষতি করে দিয়েছে। তোর বোনের ক্ষতি ঠিক সে ছেলেটাই করেছে, অন্য কেউ নয়। তখন তখন পরশুরাম বলতে থাকে, আমারও আমারও সেটাই মনে হচ্ছে। তা না হলে তো যদি ওই ছেলেটা না করতো, অবশ্যই ছেলেটা থানায় কমপ্লেন করতো, সবসময় সবকিছুর জন্য থানায় সাহায্য চাইতো। তখন তখন দেখা যায় বলরাম বলতে থাকে, এখন কি করবি? এখন এখন আমাদের করণীয়টা কি সেটা সেটা যদি বলতি। তখন শিবপ্রসাদ বলতে থাকে, এবার এবার আমাদের এগুলো নিয়ে যেতে হবে, তা না হলে এখানে তো আর কিছু পাওয়া গেল না, তাই না? এখানে তো কোনো ছবি পেলাম না। ছেলেটার ছবি পেলে তো হতো, তবে তবে কি করে আমরা ওকে খুঁজে বের করবো? এদিকে নন্দা ও ভোম্বল আবার আবার সেখানে সেখানে দাঁড়িয়ে থেকে উকিঝুঁকি মারতে থাকে আর দেখতে থাকে কোনো প্রমাণ পায় কিনা। এরপরে ভোম্বল নন্দাকে বলতে থাকে, যদি কোনো প্রমাণ পেয়ে যায় তবে কি হবে? ঠিক তখনই বলরাম একটি ছবি দেখতে পায়। ছবিটা হাতে তুলে নিয়ে বলরাম অবাক হয়ে যায়। এরপরে শিবপ্রসাদকে বলতে থাকে, পরশুরাম এ দেখ কি অবাক করা ব্যাপার, এটা এটা কি করে হতে পারে? ও মাই গড, এটা এটা কি করে হতে পারে? তখন শিবপ্রসাদ বলতে থাকে, কি হয়েছে? তুই এরকম করছিস যে? আমাকে দেখা, কি হয়েছে? এভাবে এভাবে তুই চুপ করে আছিস কেন? তখনই দেখা যায় বলরাম ছবিটা পরশুরামকে দেখালে পরশুরাম অবাক হয়ে যায় আর বলতে থাকে, বিজিত, এটা তো বিজিত, তবে বিজিত এখানে এখানে কি করে? তখন এই কথা শুনে বলরাম বলতে থাকে, সেটাই তো প্রশ্ন। তার মানে তোর বোনের বিজিতের সঙ্গে বিয়ে হয়েছিল? বিজিতি তোর বোনের হাজবেন্ড, আর বিজিতি তার মানে তোর বোনকে প্রথম বিক্রি করেছিল, তোর বোনকে বিক্রি করে ও ওর বিজনেসটা চালু করেছিল। এ কথা শুনে দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, বিজিত, আমি তোমাকে ছাড়বো না। তুমি তুমি প্রথমে আমার বোনকে বিয়ে করেছো, তারপরে আমার বোনকে বিক্রি করে নিজের বিজনেসটা শুরু করেছো, এখন আবার আইসির পেছনে লেগেছে। মুখার্জি বাড়ির জামাই হতে চাচ্ছে। ওকে আমি কিছুতেই ছাড়বো না। আমি এক্ষুনি কলকাতায় যাব আর ওখানে গিয়ে বিজিতকে বলবো যে আমার বোন কোথায়, ওর মুখ থেকে কথা বের করতে হবে। এদিকে নন্দা ও ভম্বল সবকিছু দেখে ভয় পেয়ে যায় আর বলতে থাকে, এবার কি হবে? ওরা তো ওনার নামটা জেনে গেল। ওরা তো যে নামটা বলছে সে নামটাই কি, তবে ওরা আসল নামে চেনে ওনাকে? তবে এটা কি ওনার ছদ্মবেশ? এরপরে এদিকে পরশুরাম নিজে রুদ্রমূর্তি ধারণ করে আর চিৎকার করে বলতে থাকে, বিজিত, আমি তোকে ছাড়বো না, আমি আসছি। এদিকে দেখা যায় প্রতিদিন উঠোনে বসে বাড়িতে ফোন করে আর মাকে বলতে থাকে, মা তুমি চিন্তা করো না, গ্রাম থেকে আমরা আসার সময় তোমাদের জন্য ভালো ভালো গ্রাম থেকে বড় বড় মাছ নিয়ে আসবো। ঠিক তখনই দেখতে পাই পানির মধ্যে কিছু লোক টোটেনের উপর অ্যাটাক করছে। ঠিক তখনই টোটেনের শিলনোড়া উঠিয়ে লোকগুলোকে মারতে থাকে আর বলতে থাকে, বল তোদেরকে কে পাঠিয়েছে? তোদের বস কে? না হলে শুট করে দেবো। ঠিক তখনই শিবপ্রসাদ এসে বলতে থাকে, ওকে ওকে মেরো না, ওদের বস হচ্ছে তোমাদের বাড়ির জামাই বিজিতই হচ্ছে আমার বোনের হাজবেন্ড। আমার বোনকে
ওই বিয়ে করেছিল, তারপরে আমার বোনকে বিদেশে পাচার করে দিয়েছে।